আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। সকলেই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আজ আমি ষষ্ঠ পর্বের থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এই বিষয়টির কয়েকটি চ্যাপ্টার থেকে কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা। এটা আমার 15th সেশন। শিক্ষার্থীরা, আমি গত সপ্তাহে চ্যাপ্টার 1, 2, 3, 4 থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করেছি। এখন আমি পুনরায় চ্যাপ্টার 5, 6, 7 থেকে তোমাদের সুবিধার্থে আরও কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার প্রেজেন্টেশন অংশে চলে যাচ্ছি। Welcome to our presentation, session 15, Thermodynamics and Heat Engine 67061, 6th semester, Mechanical Department, presented by Engineer Jannatul Firdausi, Instructor Mechanical, Dhaka Polytechnic Institute. Learning Outcome. আজকের আলোচ্য বিষয়সমূহ: Internal energy of gas at constant volume, internal energy of gas at constant pressure, solve problem, know about thermodynamic system, classification of system, know about laws of thermodynamics, what is zeroth law of thermodynamics, know about first law of thermodynamics. Chapter 5, The Internal Energy of Gases, গ্যাসের অন্তর্নিহিত শক্তি। শিক্ষার্থীরা, পঞ্চম চ্যাপ্টার থেকে আমরা দেখব প্রমাণ করো যে সম-আয়তন প্রক্রিয়ায় অন্তর্নিহিত শক্তি সরবরাহকৃত মোট তাপের সমান। মনে করি একটি আবদ্ধ পাত্রে mkg গ্যাস স্থির আয়তনে T1 থেকে T2 তাপমাত্রা প্রাপ্ত হলো। আমরা জানি স্থির আয়তনে সরবরাহকৃত তাপের পরিমাণ H = mCv T2 - T1। পূর্বেই আমরা এটা প্রমাণ করিয়ে দেখিয়েছি। যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এই প্রক্রিয়ায় কোনো কাজ হয়নি, অর্থাৎ W = 0। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি H = E + W, অর্থাৎ সরবরাহকৃত তাপ সমান অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি প্লাস সম্পাদিত বাহ্যিক কাজ। সম-আয়তন প্রক্রিয়ায় H = E + 0, যেহেতু W = 0 সেখান থেকে আমরা পেয়েছি, অতএব H = E। আবার আমরা জানি H = mCv T2 - T1, অতএব E = mCv T2 - T1। অতএব সম-আয়তন প্রক্রিয়ায় অন্তর্নিহিত শক্তি সরবরাহকৃত মোট তাপের সমান। সমচাপ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। উক্তিটি প্রমাণ করে দেখাও। মনে করি একটি আবদ্ধ পাত্রে mkg গ্যাস স্থির আয়তনে T1 থেকে T2 তাপমাত্রা প্রাপ্ত হলো। আমরা জানি সমচাপ প্রক্রিয়ায় সম্পাদিত বাহ্যিক কাজ W = P(V2 - V1)/J = mR(T2 - T1)/J তাপীয় এককে, এবং অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি E = mCv T2 - T1। এটা পূর্বেই আমরা প্রমাণ করে দেখেছি কিভাবে পেয়েছি আমরা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি H = E + W, অর্থাৎ সরবরাহকৃত তাপ অন্তর্নিহিত শক্তির বৃদ্ধি প্লাস সম্পাদিত বাহ্যিক কাজ। তাহলে লেখা যায় সমচাপ প্রক্রিয়ায় H = mCv T2 - T1 প্লাস mR T2 - T1/J। অতএব সমচাপ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপের কিছু অংশ অন্তর্নিহিত শক্তির বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশ সম্পাদিত কাজ সম্পাদনে ব্যয় হয়। এটি আমরা প্রমাণ করে দেখাতে পারি।
শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাতে পারো। এখন আমি পঞ্চম চ্যাপ্টার থেকে কিছু প্রবলেম সলভ করে দেখাচ্ছি। তোমাদের যেখানে সমস্যা আছে সেগুলো তোমরা দেখে নিও। এখানে ইউনিট কনভার্সনগুলোর খেয়াল রাখবা। 1 কেজি আদর্শ গ্যাসকে তাপ প্রয়োগ করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করা হলো। যদি ওই গ্যাসের R equal to 26.9 কেজি মিটার পার কেজি কেলভিন এবং গামা equal to 1.4 হয়, তবে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। প্রথমেই আমরা কি কি দেওয়া আছে সেগুলো দেখব। গ্যাসের ভর m equal to 1 কেজি দেওয়া আছে। প্রাথমিক তাপমাত্রা T1 দেওয়া আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাকে আমরা কেলভিন টেম্পারেচারে নিয়ে যাব। 35 প্লাস 273 ডিগ্রি, সেখান থেকে আমরা পেয়েছি 308 কেলভিন। চূড়ান্ত তাপমাত্রা দেওয়া আছে T2 equal to 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাকে কেলভিন তাপমাত্রায় নিলে 100 প্লাস 273 সমান সমান 373 কেলভিন পাই। গ্যাস ধ্রুবক R equal to 26.9 কেজি মিটার পার কেজি কেলভিন দেওয়া আছে। গামা equal to 1.4 দেওয়া আছে। অন্তর্নিহিত শক্তির পরিমাণ E বের করতে হবে। আমরা জানি গামা equal to Cp ভাগ Cv, তাহলে Cp equal to আমরা পাই 1.4 Cv। একে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি আমরা। আবার Cp মাইনাস Cv equal to R, এটিও আমরা জানি। তাহলে আমরা যদি মান বসাই Cp এর, তাহলে আমরা পাই 1.4 Cv মাইনাস Cv equal to R এর মান বসাই 26.9। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই Cv equal to 67.25 কেজি মিটার পার কেজি কেলভিন। এখান থেকে আমরা আবার লিখতে পারি 659.72 নিউটন মিটার পার কেজি কেলভিন। যেহেতু 1 কেজি সমান সমান 9.8 নিউটন, সেখান থেকে আমরা লিখতে পারি। আবার একে লিখতে পারি 0.65 কিলো জুল পার কেজি কেলভিন। আমরা জানি নিউটন মিটার সমান সমান জুল। আবার একে যদি আমরা 0.3 ঘর আগে নেই, তাহলে আমরা লিখতে পারি কিলো জুল পার কেজি কেলভিন। ফ্রম অন অর্থাৎ 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই Cp equal to 1.4 Cv। তাহলে যদি Cv এর মানটি আমরা বসাই, তাহলে আমরা পাই Cp equal to 0.92 কিলোজুল পার কেজি কেলভিন। আমরা জানি E equal to mCv T2 minus T1। এখন মানগুলো বসাই। m এর মান দেওয়া আছে 1, Cv এর মান আমরা বের করেছি 0.65, T2 373 মাইনাস T1 308, সেখান থেকে আমরা পাই 42.25 কিলোজুল। একে আবার লেখা যায় 10.059 কিলো ক্যালোরি। যেহেতু 1 ক্যালোরি সমান 4.2 জুল, সেখান থেকে আমরা পাই। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? একটি আবদ্ধ পাত্রে 0.8 মিটার কিউব কোনো গ্যাস দ্বারা পূর্ণ আছে এবং গ্যাসের প্রাথমিক চাপ ও তাপমাত্রা যথাক্রমে 4 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং 30 ডিগ্রি সেন্টিগ্রেড। স্থির আয়তনে উত্তপ্ত করে গ্যাসের চাপ 5 কেজি পার সেন্টিমিটার স্কয়ারে উন্নত করা হলো। ওই গ্যাসের সিভি দেওয়া আছে 0.17 এবং আর দেওয়া আছে 29.27 কেজি মিটার পার কেজি কেলভিন হলে তার অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। আমরা আবার দেখি কি কি দেওয়া আছে। প্রাথমিক আয়তন V1 সমান সমান 0.8 মিটার কিউব দেওয়া আছে। প্রাথমিক চাপ P1 সমান সমান 4 কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। একে এভাবে লিখতে পারি 4 × 10⁴ কেজি পার মিটার স্কয়ার। যেহেতু 1 কেজি পার সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 10⁴ কেজি পার মিটার স্কয়ার।
প্রাথমিক তাপমাত্রা T1 সমান 30 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। একে যদি কেলভিন তাপমাত্রায় নেই তাহলে আমরা 30 প্লাস 273 ইকুয়াল টু 303 কেলভিন পাই। চূড়ান্ত চাপ দেওয়া আছে P2 সমান 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি 5 × 10⁴ কেজি পার মিটার স্কোয়ার। সিভি দেওয়া আছে 0.17, গ্যাস দুর্ভোগ দেওয়া আছে R ইকুয়াল টু 29.27 কেজি মিটার পার কেজি কেলভিন। তাহলে অন্তর্নিহিত শক্তির পরিমাণ E ইকুয়াল টু কত আমরা বের করতে হবে। আমরা জানি গেলুসাকের সূত্র থেকে P1 ভাগ T1 সমান P2 ভাগ T2। এখন মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা T2 ইকুয়াল টু বের করতে পারি 378.75 কেলভিন। আবার আমরা জানি P1 V1 সমান mRT1। এখানে যদি মানগুলো আমরা বসাই তাহলে m এর মান আমরা পাই 2.88 কেজি। আবার আমরা জানি E ইকুয়াল টু mCv T2 মাইনাস T1। এখানে মানগুলো বসাবো, m এর মান, Cv এর মান, T2 এবং T1 এর মান বসালে আমরা পাই 37.08 কিলো ক্যালোরি। শিক্ষার্থীরা আমরা আরেকটি অঙ্ক দেখি। 10 kgf পার সেন্টিমিটার স্কয়ার চাপে ও 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.5 মিটার কিউব গ্যাস স্থির চাপে তাপ দিয়ে একটি সিলিন্ডারের মধ্যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত প্রসারিত হয়। অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। সিপি দেওয়া আছে 0.24 এবং সিবি দেওয়া আছে 0.17। কি দেওয়া আছে আমরা দেখি। চাপ P ইকুয়াল টু দেওয়া আছে 10 kgf পার সেন্টিমিটার স্কয়ার, তাকে লেখা যায় 10 × 10⁴ kgf পার মিটার স্কয়ার। যেহেতু আমরা জানি 1 কেজি পার সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল টু 10⁴ কেজি পার মিটার স্কয়ার, সেখান থেকে আমরা পাই আয়তন V1 ইকুয়াল টু দেওয়া আছে 0.5 মিটার কিউব। তাপমাত্রা T1 সমান 200 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, তাকে কেলভিন তাপমাত্রায় নিলে আমরা 200 প্লাস 273 যোগ করলে আমরা পাই 473 কেলভিন। তাপমাত্রা T2 ইকুয়াল টু দেওয়া আছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাকে যদি আমরা কেলভিন তাপমাত্রায় নেই তাহলে পাই 300 প্লাস 273 সমান 573 কেলভিন। সিপি এবং সিভি দেওয়া আছে। অন্তর্নিহিত শক্তি ইকুয়াল টু কত বের করতে হবে। আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু R/J, এটা তাপীয় এককে। অতএব সিপির মান দেওয়া আছে, সিভির মান দেওয়া আছে এবং জে এর মান আমরা জানি যে ইকুয়াল টু 427 kgf মিটার পার কিলো ক্যালোরি। মানগুলো যদি বসাই তাহলে আমরা আর ইকুয়াল টু বের করতে পারি 29.89 কেজি মিটার পার কেজি কেলভিন। আবার আমরা জানি P1 V1 সমান mRT1। সেখানে মানগুলো যদি বসাই তাহলে m ইকুয়াল টু আমরা বের করতে পারি 3.54 কেজি। আমরা জানি E ইকুয়াল টু mCv T2 মাইনাস T1। তাহলে m এর মান, সিভি এর মান, T2 এবং T1 এর মান যদি বসাই তাহলে E এর মান আমরা পাই 60.12 কিলো ক্যালোরি। চ্যাপ্টার 6 থার্মোডাইনামিক সিস্টেম থেকে আমরা কিছু প্রশ্ন দেখব। থার্মোডাইনামিক সিস্টেম কি, সিস্টেম কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো। থার্মোডাইনামিক সিস্টেম তাপগতিবিদ্যার আবেষ্টনী বলতে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট এমন একটি অঞ্চল বা জায়গাকে বোঝায় যার মধ্যে কোনো তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হচ্ছে। থার্মোডাইনামিক সিস্টেম 3 ভাগে ভাগ করা যায়, যেমন খোলা আবেষ্টনী ওপেন সিস্টেম, বদ্ধ আবেষ্টনী ক্লোজ সিস্টেম, স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী আইসোলেটেড সিস্টেম। শিক্ষার্থীরা এখানে আমরা থার্মোডাইনামিক সিস্টেম, সীমানা ও পরিপার্শ্ব এর চিত্র দেখতে পাচ্ছি।
এই পুরো অংশটিকে আমরা বলছি থার্মোডাইনামিক সিস্টেম। সারাউন্ডিং বা পরিপার্শ্ব। থার্মোডাইনামিক আবেষ্টনীর সীমার বাইরে যা কিছু আবেষ্টনীর ঘটনাকে প্রভাবিত করে তাকে পরিপার্শ্ব বলে। বাউন্ডারি, যে বদ্ধ রেখার সাহায্যে আবেষ্টনীকে প্রকাশ করা হয় বা যা আবেষ্টনীকে পরিপার্শ্ব হতে পৃথক করে তাকে সীমানা বা বাউন্ডারি বলে। থার্মোডাইনামিক সিস্টেমের শ্রেণীবিভাগ। খোলা আবেষ্টনী, ওপেন সিস্টেম। যে আবেষ্টনী তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে তাকে খোলা আবেষ্টনী বলে। এয়ার কম্প্রেসর, বয়লার, ওয়াটার হুইল, টারবাইন ইত্যাদি খোলা আবেষ্টনীর উদাহরণ। শিক্ষার্থীরা, এখানে তোমরা ওপেন সিস্টেমের চিত্র দেখতে পাচ্ছ। এখানে এনার্জি ইন, এনার্জি আউট হচ্ছে, মাস ইন, মাস আউট হচ্ছে। বদ্ধ আবেষ্টনী, ক্লোজ সিস্টেম। যে আবেষ্টনী শুধুমাত্র তাপ ও কাজ সীমানা অতিক্রম করতে পারে কিন্তু এর ভর ঠিক থাকে তাকে বদ্ধ আবেষ্টনী বলে। বোম ক্যালোরিমিটার বদ্ধ আবেষ্টনীর একটি উদাহরণ। শিক্ষার্থীরা, এখানে তোমরা ক্লোজ সিস্টেমের একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে এনার্জি ইন হচ্ছে, এনার্জি আউট হচ্ছে, নো মাস ট্রান্সফার, অর্থাৎ মাসের কোনো ট্রান্সফার হচ্ছে না। স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী, আইসোলেটেড সিস্টেম। যে আবেষ্টনী তাপ, কাজ ও ভর কোনোটি সীমানা অতিক্রম করে না তাকে স্বয়ংসম্পূর্ণ বা বিচ্ছিন্ন আবেষ্টনী বলে। বিশ্বব্রহ্মাণ্ড স্বয়ংসম্পূর্ণ আবেষ্টনীর একটি উদাহরণ। শিক্ষার্থীরা, এখানে তোমরা একটি আইসোলেটেড সিস্টেম দেখতে পাচ্ছ। এখানে নো এনার্জি ইন অর আউট, নো ম্যাটার ইন অর আউট, অর্থাৎ টোটাল আইসোলেটেড। চ্যাপ্টার 7, লজ অফ থার্মোডাইনামিক্স, অর্থাৎ তাপগতিবিজ্ঞানের সূত্রসমূহ আমরা দেখব। তাপগতিবিদ্যার সূত্রসমূহ। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটি লেখো। যখন দুটি বস্তু একটি তৃতীয় বস্তু দিয়ে ভারসাম্যে আসে তখন এরা প্রত্যেকেই তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটিকে এভাবে লিখতে পারি। চিত্রে বি এবং সি বস্তু দুটি যদি তৃতীয় অন্য একটি বস্তু এর সাথে তাপীয় সাম্যে থাকে তাহলে বি ও সি পরস্পরের সাথে একই তাপীয় সাম্যে থাকবে। এটি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা দাও। শিক্ষার্থীরা, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি। তাপশক্তি যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি ও উৎপন্ন তাপশক্তি সর্বদাই সমানুপাতিক। অর্থাৎ যদি কিছু পরিমাণ কাজকে রূপান্তরিত করে তাপশক্তি উদ্ভব হয় তবে আমরা লিখতে পারি W সমানুপাতিক Q অথবা W সমানুপাতিক H বা W সমানুপাতিক JQ বা W সমানুপাতিক JA, যে কোনো একটি লেখা যাবে। এখানে যে একটি ধ্রুবক এবং একে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অর্থাৎ মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট বলা হয় বা জুল তুল্যাঙ্ক জুল ইকুইভ্যালেন্ট বলা হয়। এখানে জুলের কতগুলো মান দেওয়া আছে দেখো। যে ইকুয়াল টু 427 কেজিএফ মিটার পার কিলো ক্যালোরি, 4200 জুল পার কিলো ক্যালোরি, 4.2 কিলো জুল পার কিলো ক্যালোরি, 4.2 into 10 to the power 7 arc per calorie. তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আবার এভাবেও লেখা যায়। জুলের সূত্রের বিকল্প পদ্ধতি।
যখন কোনো পদ্ধতির কোনো চক্রীয় পরিবর্তন হয় তখন কাজ স্থানান্তরের বীজগাণিতিক যোগফল তাপ স্থানান্তরের বীজগাণিতিক যোগফলের সমানুপাতিক, অর্থাৎ সাইকেল অফ ডিকিউ সমানুপাতিক সাইকেল অফ ডিডব্লিউ, বা সাইকেল অফ ডিকিউ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক জে সাইকেল অফ ডিডব্লিউ। এখানে সাইকেল একটি সম্পূর্ণ চক্রের যোগফলকে উপস্থাপন করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আবার এভাবেও আমরা সংজ্ঞায়িত করতে পারি। ক্লসিয়াসের সূত্র মতে কোনো সংস্থা কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ এর অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পন্ন করে, অর্থাৎ ডিইউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিডব্লিউ, বা ডিকিউ ইকুয়াল টু লেখা যায় ডিইউ প্লাস ডিডব্লিউ, বা ডিএইচ ইকুয়াল টু ডিই প্লাস ডিডব্লিউ, অথবা এইচ ইকুয়াল টু ই প্লাস ডাব্লিউ। এখানে ডিকিউ বা ডিএইচ বা এইচ দ্বারা সরবরাহকৃত তাপকে বুঝিয়েছে, ডিইউ বা ডিই বা ই দ্বারা অন্তর্নিহিত শক্তির পরিবর্তনকে বুঝিয়েছে, ডিডব্লিউ বা ডাব্লিউ দ্বারা সম্পাদিত বাহ্যিক কাজকে বুঝিয়েছে। এভাবে আমরা অ্যান্সার করতে পারি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্তগুলো লেখো। অনুসিদ্ধান্ত 1, বদ্ধ আবেষ্টনীতে একটি গুণ বা ধর্ম বিদ্যমান থাকে যাকে অন্তর্নিহিত শক্তি বলে। তাপগতীয় অবস্থা পরিবর্তন হলে অন্তর্নিহিত শক্তির মানের পরিবর্তন সরবরাহকৃত তাপ এবং সম্পাদিত কাজের পার্থক্যের সমান। একটু আগেই আমরা দেখিয়েছি গাণিতিকভাবে ডিইউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস ডিডব্লিউ এভাবে লেখা যায়। অনুসিদ্ধান্ত 2, বিচ্ছিন্ন আবেষ্টনীতে শক্তি সবসময় ধ্রুব থাকে। গাণিতিকভাবে এভাবে লেখা যায় U2 মাইনাস U1 ইকুয়াল টু ডেল ইউ ইকুয়াল টু 0। যেহেতু কিউ ইকুয়াল টু 0, ডাব্লিউ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাই। অনুসিদ্ধান্ত 3, অবিরাম গতিতে চলে কাজ সম্পাদন করতে সক্ষম এমন একটি স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করা সম্ভব নয়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য লেখো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যগুলো: এটি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন, অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে গেলে নির্দিষ্ট পরিমাণ কাজ সম্পাদন করা প্রয়োজন। কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া সম্ভব নয়। কাজ ও তাপ একে অপরের তুল্যমূল্য। এটি শক্তির সংরক্ষণ সূত্র ছাড়া আর কিছুই নয়। এমন কোনো যন্ত্রের উদ্ভাবন হয়নি যা জ্বালানি শক্তি ব্যতি রেখে কাজ করতে সক্ষম, অর্থাৎ অনন্ত গতিযুক্ত যন্ত্র উদ্ভাবন সম্ভব নয়, বা শক্তি ব্যয় না করে কোনো কাজ পাওয়া সম্ভব নয়। এগুলো সবই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য। শিক্ষার্থীরা, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অনুসিদ্ধান্ত এবং তাৎপর্যগুলো আমি আলোচনা করেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কিছু সীমাবদ্ধতাও আছে। যখন কোনো বদ্ধ সিস্টেম বা ব্যবস্থাপনা কোনো তাপীয় চক্রে স্থানান্তরিত হয় তখন মোট তাপ স্থানান্তরের পরিমাণ মোট কাজ স্থানান্তরের পরিমাণের সমান। এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের একটি বক্তব্য। এই বক্তব্যে তাপ ও কাজ প্রবাহের দিক নির্দিষ্ট করে না, অর্থাৎ তাপ ঠান্ডা বস্তু হতে গরম বস্তুতে নাকি গরম বস্তু হতে ঠান্ডা বস্তুতে স্থানান্তরিত হবে, তাপ কোন অবস্থার পরিপ্রেক্ষিতে স্থানান্তরিত হবে, এটি সে সম্পর্কে কোনো শর্ত প্রদান করে না। দ্বিতীয় ক্ষেত্রে তাপশক্তি ও যান্ত্রিক কাজ পরস্পর রূপান্তরযোগ্য। তবে যান্ত্রিক কাজের সবটুকু তাপে রূপান্তর করা যায়, কিন্তু তাপশক্তির অংশবিশেষ কাজে রূপান্তর করা যায়, অর্থাৎ তাপ এবং কাজ সম্পূর্ণরূপে রূপান্তরযোগ্য নয়। আবার অন্য কথায় বলতে পারি, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরে সীমাবদ্ধতা আছে। এগুলোই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা।
শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত ছিলে। আমি যে চ্যাপ্টারগুলো আলোচনা করলাম সেগুলো থেকে তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি। 1. অন্তর্নিহিত শক্তি বলতে কি বোঝায়? 2. তাপগতিবিদ্যায় পরিপার্শ্ব সীমানা বলতে কি বোঝায়? তাপের যান্ত্রিক তুল্যান্ত বলতে কি বোঝায়? প্রমাণ করো যে তাপমাত্রা বৃদ্ধির ফলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন mCv T2-T1। একটি অঙ্ক দিয়েছি। 1 কেজি আদর্শ গ্যাসকে তাপ প্রয়োগ করে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উন্নীত করা হলো যদি ওই গ্যাসের R = 26.9 কেজি মিটার পার কেজি কেলভিন এবং গামা = 1.4, তবে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো। এই ধরনের একটি অঙ্ক আমি করিয়ে দিয়েছি তোমাদের। 6. তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা লেখো। আমি যে কথাগুলো বললাম সেখান থেকে তোমরা এই হোমওয়ার্কগুলো খাতায় লিখে ফেলবে। শিক্ষার্থীরা, আজ আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, আমার লেকচার দেখে এগুলো তোমরা খাতায় তুলবে এবং মুখস্থ করবে। পরীক্ষা আসলে তোমরা এভাবে অ্যান্সার লিখবে। আমি আগামী ক্লাসে পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে ইম্পর্টেন্ট আরো কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করব। এই ক্লাসের ভিডিওটি পুনরায় দেখতে চাইলে দক্ষতা বাতায়ন skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবো। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করব। এখানেই শেষ করছি। থ্যাঙ্কস টু অল।